গুড আফটারনুন, ওয়েলকাম টু টিএস কান ক্লাসেস। সবাই আই থিঙ্ক সবাই আই হোপ সবাই ভালো আছো, এনজয় করেছো ক্লাসকে, কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেছো, সবার কমেন্ট আমি দেখেছি। চলো আজকে আমাদের যে সেশন ছিল সেই সেশনটা কমপ্লিট করি, টাইম নষ্ট না করে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। দেন আমাদের কি চলছিল, আমাদের টপিক চলছিল, আপনারা বলবেন স্যার আমাদের টপিক চলছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পড়ছিলাম, তাই তো? এর মধ্যে আমরা অনেক জিনিসই পড়ে নিয়েছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি আমি একটা লাইন ড্র করি, দেন তাহলে আমরা হোম রুল মুভমেন্ট পড়ে নিয়েছি, আমরা অগস্ট ডিক্লারেশন পড়ে নিয়েছি, আমরা গভর্নমেন্ট জিওআই অ্যাক্ট 1919 পড়ে নিয়েছি। এরপরে আমাদের পড়ার কথা হচ্ছে সাইমন কমিশন। এরপরে আমাদের পড়ার কথা আছে জিওআই অ্যাক্ট 1935। তারপরে পড়ার কথা আছে জিওআই সরি অগাস্ট অফার, ক্রিপস মিশন, দেন তারপরে আছে আমাদের ক্যাবিনেট মিশন, দেন লাস্টে আমাদের আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। এর মধ্যে আমরা কি কি পড়ে নিয়েছি, এর মধ্যে যদি বলো স্যার এর মধ্যে এটা পড়ে নিয়েছি আমরা, এটা পড়ে নিয়েছি আমরা, এটা পড়ে নিয়ে আছি আমরা। আজকে রেস্ট অফ দ্য দেখি আমরা কত দূর যাই, ঠিক আছে? চলো তাহলে নেক্সট আছে সাইমন কমিশন। তাহলে আমাদের হেডিংই হবে সাইমন কমিশন। ওকে, হেডিংই হবে সাইমন কমিশন। হেডিং হবে আমাদের সাইমন কমিশন। এবার সাইমন কমিশনের ব্যাপারটা কি, এসেছিল কবে? 1927-এ। সাইমন কমিশনে কোনো ইন্ডিয়ান ছিল না, নো ইন্ডিয়ান। ইন্ডিয়ান না থাকার জন্য এই সাইমন কমিশনকে বয়কট করে ইন্ডিয়ানরা। কিন্তু সাইমন কমিশনে একটা হোয়াইট পেপার রিলিজ করা হয়। হোয়াইট পেপার রিলিজ করে কে? ব্রিটিশ পার্লামেন্ট। এর রিপোর্ট সাবমিট হয় 1930-তে। আমরা জানি সাইমন কমিশন 1927 সালে এসেছিল। ওর মধ্যে এক সাইমন কমিশনের যতগুলো মেম্বার ছিল সেই মেম্বারের মধ্যে একজন মেম্বারও কিন্তু ভারতীয়রা ছিল না। এই ভারতীয়রা মেম্বার না থাকার জন্য ভারতীয়দের সেন্টিমেন্টে খুবই লাগে, ভারতীয়দের ইগোতে লাগে। দেন ইগোতে লাগার জন্য আমরা কি করি, আমরা বয়কট করে দিই, সাইমন কমিশনকে বয়কট করে দিই, যেহেতু আমাদের রিপ্রেজেন্টেটিভ একজনও ছিলেন না ওই কমিশনের মধ্যে। এন্ড দেন তার সাথে হোয়াইট পেপার রিলিজ করে
ব্রিটিশ পার্লামেন্ট। হোয়াট ইজ হোয়াইট পেপার? এটা যদি ব্রিটিশ পার্লামেন্ট হয়, তাহলে এই ব্রিটিশরা পৃথিবীর সব জায়গায় কলোনাইজেশন চালাচ্ছিল, পৃথিবীর সব জায়গায় এদের কলোনি ছিল, তাই না? এটা আপনারা জানেন, পৃথিবীর সব জায়গায় এদের কলোনি ছিল, কলোনি ছিল, কলোনি ছিল, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এদের কলোনি ছিল। কলোনি থাকার জন্য এরা কি করতো, যে দেশের ডিমান্ড গুলো আসতো, ধরে নাও হাইপোথেটিক্যালি এই দেশটা হচ্ছে ইন্ডিয়া, এই দেশটা হচ্ছে আমাদের দেশ, এখান থেকে যা ডিমান্ড যেত, কি ডিমান্ড, ওই যে 10 বছর অন্তর অন্তর আমাদের ডিমান্ড পূরণ করার জন্য একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যাক্টকে পাঠানো হয়েছিল, প্রতি 10 বছর অন্তর অন্তর আমরা যতগুলো আন্দোলন করতাম, এই আন্দোলনের বেসিসে ভাইসরয় সেটা রিপোর্ট কোথায় পাঠাতো, ভাইসরয় সেটা রিপোর্ট পাঠাতো সেক্রেটারি অফ স্টেটকে, সেক্রেটারি অফ স্টেট সেটা পাঠাতো ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে সেই ডিমান্ডগুলো ডিসকাস হতো, সেই ডিমান্ডের ভিত্তিতে যদি ইন্ডিয়ার কোনো ডিমান্ড আছে, দেন ওই ডিমান্ড যদি গ্রান্ট করার ইচ্ছে থাকে, দেন ব্রিটিশ পার্লামেন্ট একটা হোয়াইট পেপার রিলিজ করতো। হোয়াইট পেপার মানে কনস্টিটিউশনাল ডিমান্ডের ক্ষেত্রে একটা পেপার রিলিজ করা হয়, এটা একটা স্টাইল আর কি ব্রিটিশ পার্লামেন্টে, দেন হোয়াইট পেপার রিলিজ করা হতো। এই হোয়াইট পেপারটাই 1927 সালে রিলিজ করা হয়েছিল, কিসের জন্য, আমাদের যা যা ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে পূরণ করার জন্য। কিন্তু যেহেতু সাইমন কমিশনে একজনও ভারতীয়রা ছিল না, সেই জন্য আমরা এটাকে বয়কট করি, এন্ড বয়কট করার পরেও 1930 সালে এই সাইমন কমিশন নিজের রিপোর্ট সাবমিট করে, কোথায়, ব্রিটেনের পার্লামেন্টে, এন্ড এই রিপোর্টটাই হয় বেসিস অফ GOI Act 1935, এটাই হয় কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, বুঝে গেছেন? তাহলে নেক্সট টপিকই আছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দেখে নেন রোড ম্যাপের মধ্যে ওটাই দেওয়া আছে। আপনার নেক্সট টপিকই দেওয়া আছে সাইমন কমিশনের পর কি আছে, এটা এটা সাইমন কমিশন, সাইমন কমিশনের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরে কি আছে, অগস্ট অফার, অগস্ট অফারের পর কি আছে, দেন আমাদের ক্রিপস মিশন, ক্রিপস মিশনের পর কি আছে, ক্রিপস মিশনের পর আমাদের আছে ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনের পর কি আছে, ক্যাবিনেট মিশন আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947, এটাই তো আছে আমাদের। দেন আমাদের হেডিং হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইনের 1935 সালের যে ব্যাপারটা আছে সেটাই আমরা এখন পড়ব। তাহলে হেডিং দিন, হেডিং দিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 লিস্ট। এবার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা এতদিন ধরে যে প্রভিন্সিয়াল অটোনমি ডিমান্ড করে আসছিলাম 1919 থেকে, প্রভিন্সিয়াল অটোনমি, সেটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে ব্রিটিশরা। ব্রিটিশরা কি বলল, ব্রিটিশরা আমাদের বলল অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া ফেডারেশন অফ প্রভিন্স, of province plus princely states, এদের সবাইকে আমরা কি দেব, এদের সবাইকে আমরা দেব প্রভিন্সিয়াল অটোনমি।
ঠিক আছে। প্রভিন্সিয়াল অটোনমি মানে কি? ডিভিশন অফ পাওয়ার, মানে ভারতীয়রা নিজেদের মধ্যে থেকে একজন লিডারকে ইলেক্ট করবে, এন্ড ওই লিডার ভারতীয়দের হয়ে ব্রিটিশ পার্লামেন্টে বা ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কথা বলবে ভারতীয়দের সম্বন্ধে, ভারতীয়দের অসুবিধা সুবিধা নিয়ে। এটাই ছিল প্রভিন্সিয়াল অটোনমি। ফর দ্য ফার্স্ট টাইম হলো কি, ব্রিটিশরা আমাদেরকে ডিভিশন অফ পাওয়ার দিল। ডিভিশন অফ পাওয়ারের মধ্যে কি? ফেডারেল লিস্ট, provincial list, concurrent list। এটাই তো ডিভিশন অফ পাওয়ার, সত্যি কথা বলতে। মানে এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, দেন এই পুরো ভারতবর্ষে তিনটে লিস্ট হিসাবে পাওয়ারকে ডিভাইড করে দেওয়া হলো। একটা ছিল ফেডারেল লিস্ট, একটা আছে প্রভিন্সিয়াল লিস্ট, একটা আছে কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্ট যেখানে ব্রিটিশ পার্লামেন্ট যা ইচ্ছে তাই ল করতে পারে। প্রভিন্সিয়াল লিস্ট মানে প্রভিন্স গুলো, এক একটা স্টেট গুলো, এক একটা প্রভিন্স গুলো নিজেদের ওই লিস্টের মধ্যে যা যা পাওয়ার আছে সেই পাওয়ার সম্বন্ধে আইন বানাতে পারে এবং সেই আইনের ভিত্তিতে চালাতে পারে নিজের প্রভিন্সকে। কনকারেন্ট লিস্ট যেখানে এই ফেডারেল লিস্টের ভাইসরয়রা আর ভারতীয়রা দুজনই এখানে চালাতে পারে জিনিসটা। কিন্তু এখানে হলো কি, আমাদের এই ম্যাপের মধ্যেই আমরা বলেছিলাম কি, এই ম্যাপের মধ্যেই আমি তো বলেছিলাম এটা হচ্ছে প্রভিন্স, এটা হচ্ছে প্রিন্সিয়ালি স্টেট, তাই না? এটাই তো আপনাদেরকে বলেছিলাম। তো এই যে প্রিন্সিয়ালি স্টেটস, এটা বললো নো, আমরা এই প্রভিন্সিয়াল অটোনমিকে মানি না। যেই প্রিন্সিয়ালি স্টেট নো বললো, দেন ব্রিটিশ গভর্নমেন্ট বললো দেখুন, আমি চেয়েছিলাম আপনাদের কি, আমি চেয়েছিলাম আপনাদের এই অল ইন্ডিয়া ফেডারেশন অফ স্টেট প্রভিন্স হবে, তার সাথে প্রিন্সলি স্টেট হবে, কিন্তু আপনারই দেশের মানুষ বলে দিচ্ছে নো, সেই জন্য আপনাকে আমি প্রভিন্সিয়াল অটোনমি দিতে পারছি না। বুঝলেন? এবার প্রিন্সলি স্টেট কেন নো বললো? প্রিন্সলি স্টেট যেহেতু ডক্ট্রিন অফ প্যারামাউন্ট সে সাইন করে নিয়েছিল, এর আগের ক্লাসে তোমরা পড়েছো। ব্রিটিশদের প্রিন্সলি স্টেটের উপর ব্রিটিশরা আছে, ব্রিটিশরা জাস্ট ইয়ারলি বেসিসে বা মান্থলি বেসিসে রেভিনিউ টাকা নিচ্ছে, এন্ড প্রিন্সলি স্টেট নিজের সাম্রাজ্যে প্রজাদের উপর কি অত্যাচার করছে, কি আইন আনছে, সেটা ব্রিটিশরা মাথা ঘামাচ্ছে না। ব্রিটিশরা ওর এখতিয়ারের বাইরে ছিল ব্রিটিশদের, সেই জন্য ব্রিটিশরা ওই জিনিসে যায়নি। প্রিন্সলি স্টেট সেই এনজয়টা করছে। এখন যদি প্রভিন্স হয়ে যায়, তাহলে প্রভিন্সের ক্ষেত্রে অনেক জিনিসই তো মানতে হবে প্রিন্সলি স্টেটকে, প্রিন্সগুলোর তো পাওয়ার থাকবে না, সেই জন্য প্রিন্সরা বললো নো। দেন ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট বললো দেখুন আপনার প্রিন্সিপালি স্টেটই বলছে কি চায় না, সেই জন্য প্রভিন্সিয়াল অটোনমি আর আপনাকে দেওয়া হবে না। এই লিস্ট ছিল। দেন এর সাথে সাথে আরো যে জিনিসগুলো ছিল সেগুলো আপনি লিখে নিন। এর সাথে সাথে আর কি কি জিনিস ছিল? এর সাথে ছিল বাইক্যামেরালিজম, 6 आउट ऑफ 7 स्टेट से দেয়া হয়। ঠিক আছে, 6টা স্টেটের মধ্যে, 7টা স্টেটের মধ্যে 6টা স্টেটকে বাইক্যামেরালিজম দিয়ে দেওয়া হয়। বাইক্যামেরালিজম মানে কাউন্সিল অফ স্টেট এন্ড হাউস অফ পিপল, এর আগের ক্লাসে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আরবিআই সেটআপের কথা বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, লিমিটেড ফ্র্যাঞ্চাইজি দেয়া হয়, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ মানে কি ওই 10% মানুষই ভারতীয়রাই ভোট দিতে পারবে। এর সাথে সাথে আর কি দেওয়া হয়? লিমিটেড ফ্র্যাঞ্চাইজের সাথে আমাদের ফেডারেল কোর্ট বানানোর কথা বলা হয়, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া।
কোর্ট অফ ইন্ডিয়া, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার মধ্যে কি এটা বলা হয়, কিন্তু 1937-এ এটা এস্টাবলিশড হয়। 1937-এ সেটা হয়। এর সাথে তারপরে আর কি বলা হয়, এর সাথে বলা হয় আমাদের সিপিএসসি, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। এর সাথে হবে কি স্টেট পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। এর সাথে বলা হয় জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। গঠন করা হবে, বুঝে গেছেন? এই জিনিসগুলো আমাদের দেয়া হয়। আরবিআই দেয়া হয়, ফেডারেল কোর্ট দেয়া হয়, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ, বাইক্যামেরালিজম এন্ড লাস্ট কাউন্সিল অফ ইন্ডিয়াকে অ্যাবলিশ করা হয়। কাউন্সিল অফ ইন্ডিয়া যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কিন্তু পরীক্ষায় এসছে, অ্যাবলিশড, বাতিল করে দেওয়া হয় কাউন্সিল অফ ইন্ডিয়ার ফরম্যাটটাকে। তাহলে এই জিনিসগুলো আমরা এর সাথে সাথে এই যে জিনিস আছে এই জিনিসগুলো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে পাই। এবার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এতটাই ইম্পর্টেন্ট, এই যে লিস্ট আছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকেই আমরা 50 থেকে 60% ভারতীয় কনস্টিটিউশনকে 50 to 60% এখান থেকে নিয়েই আমরা নিজেদের কনস্টিটিউশন বানিয়েছি, কনস্টিটিউশন বানিয়েছি। বুঝে গেছেন? এটাও মনে রাখবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে সবচেয়ে প্রথম আমাদের ডিমান্ড ছিল প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমির মধ্যে দিয়ে ব্রিটিশরা বলল কি, দেখুন আপনাদের জন্য অল ইন্ডিয়া ফেডারেশন অফ প্রভিন্সের সাথে সাথে প্রিন্সলি স্টেটসকেও আমরা দিয়ে দেবো প্রভিন্সিয়াল অটোনমি। এই প্রভিন্সিয়াল অটোনমির মধ্যে কি তিনটে লিস্টে পাওয়ারকে ডিভিশন করে দেওয়া হয়, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এন্ড কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্টে শুধু ভাইসরয় বা ইংল্যান্ড রুল করতে পারবে, প্রভিন্সিয়াল লিস্টে প্রভিন্সের ব্যাপারগুলো প্রভিন্সরা দেখবে, সেখানে সেই লিস্টের মাধ্যমে আইন করতে পারবে। কনকারেন্ট লিস্টে প্রভিন্স আর ফেডারেল দুজনেই কিন্তু আইন বানাতে পারে। কিন্তু এই সব জিনিসের মধ্যেও প্রিন্সিপাল স্টেট বলে দেয় না, আমরা এই ফেডারেশন এই প্রভিন্সিয়াল অটোনমি মানছি না। প্রিন্সিপাল স্টেট জানে তাদের যেহেতু পাওয়ার আছে, তারা খুব সুন্দর করে এনজয় করছে নিজের পাওয়ারটাকে। এখন যদি ইন্ডিয়ান প্রভিন্সের সাথে ওরা টাই আপ করে বা ইন্ডিয়ান প্রভিন্স হয়ে যায়, দেন ওই রাজাদের পাওয়ার থাকবে না, সেই জন্য ওরা না বলে। ওদের না বলার সাথে সাথে ব্রিটিশ পার্লামেন্ট বলে দেখুন আপনার মানুষই তো মানছে না, দেন আমি কিভাবে প্রভিন্সিয়াল অটোনমি দেব। তার সাথে সাথে এর সাথে সাথে ব্রিটিশরা আমাদেরকে কি দিয়েছিল, 6টা স্টেটে বাইক্যামেরালিজম দিয়ে দিয়েছিল, 7টা স্টেটের মধ্যে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্টের কথা বলে দেওয়া হয়েছিল, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে 10% দিয়েছিল, এখানেও 10% দিয়েছে। তাছাড়া ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া 1937 সালে এস্টাবলিশ করা হয়েছিল। এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ায় 26 জানুয়ারি 1950 সালে, 28 জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপরে বলা হয়েছে, তারপরে এরা দিয়েছিল সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। একটা আমাদের সেন্ট্রালের পাবলিক সার্ভিস কমিশন থাকবে, তাছাড়া স্টেট পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা প্রভিন্সের জন্য এক একটা করে সার্ভিস কমিশন থাকবে। এন্ড লাস্টে আছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে দুটো স্টেটের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন করতে পারি, দুটোর বেশি করতে পারি, 3টা করতে পারি, 4টে করতে পারি, 5টা, 6টা 7টা স্টেটের জন্য একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন করতে পারি। এন্ড কাউন্সিল অফ ইন্ডিয়াকে এখানে বন্ধ করে দেওয়া হয়, অ্যাবলিশড করে দেওয়া হয়। এটাই ছিল আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আই থিঙ্ক পিকচার ইজ ক্লিয়ার। দেন এরপরে এরপরে আমাদের আছে অগাস্ট অফার। অগাস্ট অফার কবে আসে আমাদের?
অগস্ট অফার আমাদের 8th অগস্ট 1940 তে দেয়া হয়। আচ্ছা, অগস্ট অফার কেন দেয়া হয়? এর হাইপোথেটিক্যাল সিচুয়েশন হলো হিটলার ইংল্যান্ডের সাথে ওয়ারে চলে আসে, ইংল্যান্ডের সাথে ওয়ার ডিক্লেয়ার করে দেয়। যেহেতু ইংল্যান্ড মানে ইউনাইটেড কিংডম ওয়ারে আছে, দেন ইংল্যান্ডের কি লাগবে? ইংল্যান্ডের লাগবে আর্মি, ইংল্যান্ডের লাগবে আর্মি। দেন আর্মি কোত্থেকে নেবে? আর্মি নেবে এরা কলোনি যে বানিয়েছে সেই সব জায়গা থেকে। এই কলোনির মধ্যে একটা কলোনি কি ছিল? ইন্ডিয়া। দেন ইন্ডিয়ায় বললো ইন্ডিয়ার পিপলকে আর্মিতে যোগ করাবে, তার আগে ইন্ডিয়ার মানুষের তো পারমিশন নিতে হবে। ইনি বললো ইন্ডিয়ার মানুষকে আমি অগাস্ট অফার দিচ্ছি, যদি ইন্ডিয়ানরা আমাদের এই ওয়ারের সময় আমাকে সাপোর্ট করে, ইউকে কে ইউনাইটেড কিংডমকে সাপোর্ট করে, তাহলে পরবর্তীকালে আমি এদেরকে কি দেবো? ডমিনিয়ন স্টেটাস দিয়ে দেব, ডমিনিয়ন স্টেটাস দেব। এবার ডমিনিয়ন স্টেটাস অনেকগুলো ক্লাসের আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তবু আরেকবার বলে দিই। ডমিনিয়ন স্টেটাস হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্যাল রাইটস আর লিগ্যাল রাইটস ইন্ডিয়ানদেরকে দিয়ে দেবে, লিগ্যাল রাইটস ইন্ডিয়ানদেরকে দিয়ে দেবে, ইন্ডিয়ানদের হাতে দিয়ে দেবে। কিন্তু হেড অফ দ্য স্টেট কে থাকবে? হেড অফ দ্য স্টেট থাকবে কিং, ব্রিটিশ কিং অর কুইন। এটাকে বলে ডমিনিয়ন স্টেটাস। ঠিক আছে, এখানে কি বললো? ইন্ডিয়ানরা যদি আমাদেরকে ওয়ার টাইমে, হিটলার যেহেতু আমাদের সাথে ওয়ার হচ্ছে, এই ওয়ারের সময় ইন্ডিয়ানরা যদি আমাদেরকে সাপোর্ট করে, ইন্ডিয়ানরা এই ওয়ারে আমাদেরকে যদি সাপোর্ট করে, তাহলে আমরা ইন্ডিয়ানদেরকে, ভারতীয়দেরকে ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেব। ভারতীয়রা নিজেদের ব্যাপারগুলোকে নিজেরাই হ্যান্ডেল করবে, নিজেরাই ইলেক্ট করবে। যেগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেগুলো আমরা ব্রিটিশ কুইন বা কিং এর আন্ডারে রাখবো। এবার এখানে হলো আমরা 1927 সালে একটা ঘটনা ঘটে, 1929 সালে আমরা পূর্ণ স্বরাজ ডিমান্ড করে বসি। পূর্ণ স্বরাজ আমরা যেহেতু ডিমান্ড করে বসে আছি, সেই জন্য আমরা এখন এই ডমিনিয়ন স্ট্যাটাস চাই না, আমাদের এখন পূর্ণ স্বরাজ লাগবে। দেন এই অগস্ট অফারটা কি হয়ে যায়? এই অগস্ট অফারটা হয়ে যায় ফেল। দেন এই অগস্ট অফার ফেল হয়ে যাওয়ার জন্য দেন আমাদের ক্ষেত্রে আমাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য ইনারা আবার একটা অফার নিয়ে আসেন। সেই অফারের নাম হয় ক্রিপস মিশন। যেহেতু অগস্ট অফার আমরা মানিনি, আমরা পূর্ণ স্বরাজ মানছিলাম, ডিমান্ড করছিলাম, দেন এরা আমাদেরকে একটা ক্রিপস মিশনের মাধ্যমে একটা অফার নিয়ে পাঠিয়ে দেয়। এই ক্রিপস মিশনে কি বলা হয়? ক্রিপস মিশন আসে 1942 সালে। এই ক্রিপস মিশনের 3 জন সদস্য ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তার সাথে ছিল এভি আলেকজান্ডার, তার সাথে ছিল প্যাথিক লরেন্স। এই 3 জনের, যেহেতু ইনি ছিলেন হেড, সেই জন্য এই মিশনের নাম হয় ক্রিপস মিশন। এই 3 জন মেম্বারের একটা মিশনকে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় ফার্স্ট ক্যাবিনেট মিশন।
দেন এই ফার্স্ট ক্যাবিনেট মিশনে আমাদেরকে কি বলা হয়, আমাদেরকে বলা হয় আপনাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার পাওয়ার দেব। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা আপনাদের পাওয়ার দেব। আমরা বললাম না আমাদের এখন পূর্ণ স্বরাজ চাই, আমরা কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব না, আমাদেরকে পূর্ণ স্বরাজ পূর্ণ স্বাধীনতা দিতে হবে, আমরা এটা মানবো না। দেন এই ক্রিপস মিশনও আলটিমেটলি ফেল হয়ে চলে যায়। এই ক্রিপস মিশন ফেল হয়ে চলে যাওয়ার পর এটা আরো একটা মিশন আসবে, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো হলো এই কোয়েশ্চেনটা, ফার্স্ট ক্যাবিনেট মিশন এর নাম আছে, এর মেম্বার গুলো কারা কারা ছিলেন এটা মনে রাখবে তোমরা, এর সাথে সাথে কোন ইয়ারে পাঠানো হয়েছিল এন্ড ফেল হয়েছিল। পরে যে মিশনটা আছে আমাদের, পরে যে মিশনটা আছে সেই মিশনটার নাম হয় আমাদের ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন কোন ইয়ারে আসে যদি বলো তাহলে ক্যাবিনেট মিশন 1946 এ আসে। এটা হচ্ছে সেকেন্ড ক্যাবিনেট মিশন, ফার্স্ট ক্রিপস ছিল, সেকেন্ড ক্যাবিনেট মিশন। কাজ কি ছিল, আমাদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার জন্য পাঠানো হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য পাঠানো হয়। এন্ড আমরা 9 ডিসেম্বর 1946 এ নিজেদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করি। এখানে শর্ত দেওয়া, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দুটো পক্ষকেই রাজি হতে হবে। এই দুটো পক্ষ, একটা পক্ষ ছিল লীগ, মুসলিম লীগ, আর একটা ছিল কি, একটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। আইএনসি রাজি ছিল, কিন্তু মুসলিম লীগ বলে নো, আমরা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানছি না, আমাদেরকে আমাদের ডিফারেন্ট একটা স্টেট দিতে হবে, ডিফারেন্ট একটা আমাদের দেশ দিতে হবে। এই জন্য এই ক্যাবিনেট মিশনও কিন্তু ফেল হয়ে যায়, এটাও ফেল হয়ে যায়। দেন ফাইনালি এই ফেল হয়ে যাওয়ার পর মোহাম্মদ আলী জিন্না দেন সেপারেটের রিজিডিটি ভাবে খুবই ডিমান্ড করে বসে পাকিস্তান। দেন আলটিমেটলি আমাদের লাস্টে যে মিশন আছে সেই মিশনটার নাম হয় কি, আপনি এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947ও বলতে পারেন, এটাকে আপনি মাউন্ট ব্যাটেন প্ল্যানও বলতে পারেন। মাউন্ট ব্যাটেন প্ল্যান ছেড়ে দিন, এটাই পড়ুন, ইজি হবে আপনার, যেহেতু পরে হিস্ট্রিতে আমি যেটা পড়াবো সেটা পড়ে নেবেন। দেন এর মাধ্যমে আমাদেরকে কি দেয়, এর মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম আমাদেরকে বলা হয় ইচ ডমিনিয়ন। ইচ ডমিনিয়ন মানে কি, দুটো ডমিনিয়ন ছিল, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, এই দুটো ডমিনিয়নের কথা বলাচ্ছে। ইচ ডমিনিয়নকে আমরা কি দেব, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার পাওয়ার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিজেরাই আপনারা গঠন করে নিন। দেন ব্রিটিশ রুল আজ থেকে শেষ হয়ে গেল, ব্রিটিশ রুল এন্ড হয়ে গেল, আজ থেকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট আছেন। ভারত আমাদের ইন্ডিয়া আমাদের দেশ আমাদের দেশের যে ইন্টারিম কনস্টিটিউশন থাকে, ইন্টারিম কনস্টিটিউশন কবে, 26 জানুয়ারি 1950 অব্দি এটা কি থাকে, এটা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। তাহলে এটা ছিল আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে পাকিস্তান আর ইন্ডিয়া দুটোই আলাদা এন্টিটিকে রিকগনাইজ করে নেওয়া হয়, দুটোকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার পাওয়ার দেওয়া হয়।
দুটোই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ব্রিটিশ রুল এই অ্যাক্টের মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল, এন্ড আমাদের ইন্টারিম কনস্টিটিউশন থাকলো কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটাই ছিল আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটাই ছিল আমাদের আজকের সেশন। সাইমন কমিশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাই ছিল আমাদের আজকের সেশন। তাহলে সেশন কেমন লাগলো কমেন্ট সেকশনে একটু কমেন্ট ড্রপ করবে। পরের দিন নতুন একটা চ্যাপ্টার স্টার্ট হবে, সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টার্ট করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এন্ড হ্যাভ এ গুড ডে।